দেখ, আমরা আজকে পড়বো সফটওয়্যারে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বলছে কি? বলছে risk is an uncertain event that may have positive or negative impact on project. বলছে risk is an uncertain event that may have positive or negative impact on project. দেখ, বলছে যে কোনো প্রজেক্ট যখন আমরা করছি, সেটা ধর যে কোনো সফটওয়্যার তৈরি করা হোক কি সফটওয়্যারের মডেল তৈরি করা হোক, যে কোনো প্রজেক্টের কথা যদি ভাবি, তো সেই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের যে কোনো টাইমে কিন্তু রিস্ক আসতে পারে। আর সেই রিস্কের জন্য পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে কোনো, নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে কোনো। এবার সেই রিস্কগুলো কী, বা রিস্কটা কেন অকার হলো, বা সেটার যে রেজলিউশন করা সেই রিস্কটার জন্য, এই সব জিনিসগুলোই আমার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই পড়ছে। এবার রিস্ক বলতে আমরা কী বুঝতে চাইছি, যে কোনো একটা আনসার্টেন ইভেন্ট, যে ধর এমন একটা ইভেন্ট যেটা আমরা হয়তো ভাবিনি, বা যেটা হয়তো হবে আমরা গেস করেই উঠিনি যখন আমরা ডিজাইনিং করছিলাম, বা যখন আমরা ধর প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করছিলাম, সেটা কোডিং হতে পারে যে কোনো ফেজে, বা টেস্টিং হতে পারে। তখন হয়তো আমরা এই একটা যে সার্টেন যে প্রবলেমটা আসছে, মানে একটা যে অকার করছে প্রবলেমটা, সেটাকে হয়তো আমরা ধরিনি বা ভাবিনি যে এরকম একটা ইস্যু হতে পারে। তো সেই জন্য কী হচ্ছে, সেই জন্য হয়তো আমার কিছু প্রবলেম আসতে পারে, বা মানে অ্যাকচুয়ালি সেই জন্য কী হচ্ছে, আমার যখন রিস্কটা আসছে তখন আমি অ্যাকচুয়ালি ওয়েল প্রিপেয়ার্ড নই, কারণ রিস্কটাকে নিয়ে আমি ভাবিনি যে রিস্কটা হলে আমি কি করব। ঠিক আছে, তো বা সবচেয়ে কী করবো বলার চেয়ে বেটার হচ্ছে যে আমি রিস্কটা নিয়ে ভাবিনি যে এই যে একটা যদি রিস্ক হয়, ঠিক আছে, তাহলে সেরকম একটা যে ইভেন্ট অকার করছে, সেরকম ইভেন্টকেই আমরা একটা রিস্ক হিসেবে ধরছি। যে প্রথম কথা রিস্ক হিসেবে ধরছি কারণ তার একটা ইম্প্যাক্ট আছে। এটা যে কোনো প্রবলেম নয় যে প্রবলেম তুমি সলভ করে দিলে তার কোনো ইম্প্যাক্ট থাকবে না। রিস্ক হচ্ছে এমন প্রবলেমসগুলোকে রিস্ক বলা হয় যার একটা ইম্প্যাক্ট থেকে যাবে। ধর এমন হতে পারে যে আমার যে রিস্কটা অকার করলো, সেই রিস্কটাকে রিমুভ করতে গিয়ে আমার যা স্টেপ নিতে হলো, সেই স্টেপের জন্য হয়তো আমার কিছু পজিটিভ এফেক্ট পড়লো তাতে। মানে হতেই পারে যে সেই রিস্কটা রিমুভ করতে গিয়ে হয়তো আমি আরও বেটার করে ফেললাম আমার প্রজেক্টটাকে, বা আমি আমার সফটওয়্যারের টেস্টিংটাকে আরও বেটার করে ফেললাম, বা সেটার কী বলবো, বা সেটার ফাংশনালিটি আরও বেটার করে ফেললাম, সেটা হতে পারে। আর অথবা হতে পারে যে একটা যে রিস্কটা আমার যে অকার করছে, সেই রিস্কটার জন্য আমার ভালো তো কিছু হচ্ছেই না, ইনফ্যাক্ট আমার আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট যেটা পড়ে সেটা ধর টাইমের জন্য, যে ধর আমার কাছে আর হয়তো 10 দিন বাকি আছে মানে ধর ডেলিভারি দেওয়ার জন্য, তো 10 দিনের মধ্যে আমার একটা রিস্ক এসে গেছে। তো তখন সেটা ফার্স্ট ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে আমার টাইমের উপর, যে আমি ডেলিভারি টাইমে দিতে পারবো না, তাই না? সেটা তো খুব স্বাভাবিক, কারণ যদি আমার একটা রিস্ক অকার করে যখন হয়তো আমার প্রজেক্টের লাস্ট মোমেন্ট, তখন যদি একটা রিস্ক অকার করে, তখন সেটাকে আমাকে রিজলভ করতে হয়, মানে আমাকে সব কিছু আবার নতুন করে চেক করে দেখতে হবে যে কেন রিস্কটা এলো, বা রিস্কটা কীভাবে রিমুভ করা যাবে। মানে অনেক প্যারামিটার্স আছে যে কীভাবে আমি সেটাকে চেক করতে পারি।
তো তখন কিন্তু সেই রিস্কটা প্রথমেই আমাকে ইম্প্যাক্ট ফেলবে আমার ডেলিভারি টাইমের উপর। তারপর নিশ্চয়ই সেটা আমার কোডের উপর কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে, বা আমার সফটওয়্যারটা যে ফাংশনালিটি ছিল বা পারফরমেন্স ছিল তার উপর ইম্প্যাক্ট ফেলতে পারে। মানে এরকম অনেক রকম কেসেস হতে পারে। ঠিক আছে, তার মানে যে কোনো রিস্কই কী করে, কোনো পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলেই কোনো প্রজেক্টের উপর। আর বলছে যে রিস্ক ম্যানেজমেন্ট ইজ the process of identifying and migrating risk. Process of identifying and migrating risk. তাহলে রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রসেস ধরা হচ্ছে, যে প্রসেসে আমরা বেসিক্যালি কোনো রিস্ক যদি অকার করে সেটাকে আইডেন্টিফাই করছি, সেটাকে রিজলভ করার চেষ্টা করছি, সেটাকে যদি রিজলভ নাও করতে পারে তাহলে সেটা কোনোভাবে মাইগ্রেট করার চেষ্টা করছি, মানে সরানোর চেষ্টা করছি কোনো না কোনোভাবে। মানে যে কোনো উপায় আমি রিস্কটাকে আমার কোডের মধ্যে রাখতে দেবো না, বা আমার সফটওয়্যারের মধ্যে রাখতে দেবো না। সেটাকে যে কোনো উপায় সরানো যেতে পারে, বা যে কোনো উপায় আমি সেটাকে নিয়ে কোনো না কোনো কাজ করতে পারি, সেই জিনিসটাকেই আমার চেক করা। সেটাকেই আমার বলা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, যে রিস্কটা অকার করে সেটাকে অবশ্যই ম্যানেজ করা। এটা হচ্ছে আমার হলো রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে এবার দেখি এই রিস্ক ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কী আছে। বলছে রিস্ক affects all aspects of your project, your budget, your schedule, your scope. দেখ কী বলছে যে ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স হচ্ছে যে রিস্ক অ্যাফেক্টস অল অ্যাসপেক্টস অফ ইয়োর প্রজেক্ট, ইয়োর বাজেট, ইয়োর শিডিউল, ইয়োর স্কোপ, দুটো জায়গাতেই। তো দেখ, মানে বলা হচ্ছে যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করাটা কেন দরকার। যদি ভাবি তার রিস্ক ম্যানেজমেন্ট করাটা দরকার কেন, কারণ রিস্কটা, আমি যদি কোনো রিস্ক অকার হয়ে যায় আমার প্রজেক্টের কোনো না কোনো টাইমে, তো রিস্ক হচ্ছে সব অ্যাসপেক্টেই কিন্তু, মানে একটা প্রজেক্টের সব অ্যাসপেক্টেই কিন্তু ও এফেক্ট করতে পারে। এবার সব অ্যাসপেক্ট বলতে আমাকে এখানে যেগুলো অ্যাটলিস্ট এক্সাম্পল দিয়ে বলা সেটা হচ্ছে তোর যে বাজেটটা আছে, যে ধর তোর একটা বাজেট ছিল যে সফটওয়্যারটা বানানোর জন্য তোর একটা নিজস্ব বাজেট আছে। এবার ধর হঠাৎ করে যদি রিস্ক হয়ে যায় একটা, তো সেটাকে রিজলভ করার জন্য নিশ্চয়ই আরও কিছু এক্সপেন্স বেড়ে যাবে। কারণ আমি যদি একটা প্রবলেমকে বা রিস্ককে রিজলভ করতে চাইছি, তো সেইটার জন্য আমার কিছু রেমেডি ভাবতে হচ্ছে। তো তার জন্য আর যদি সেটা মানে আমার ধর যে ডেভেলপাররা আছে তারা যদি সেই রিস্কটাকে রিজলভ করতে মানে ইনকম্পিটেন্ট হয়, তাহলে আমাকে বাইরে থেকে রিসোর্সও হায়ার করতে হবে। ইনফ্যাক্ট আমাকে আমাকে সেই সেই রিস্কটাকে ম্যানেজ করার জন্য ধর আমার ডিফারেন্ট কোনো সফটওয়্যারের দরকার হলো, বা একটা কোনো
সিকিউরিটি, ফায়ারওয়াল, গার্ড, মানে কিছু একটা এক্সট্রা জিনিসপত্রের দরকার হলো, যেটাকে হয়তো আমাকে আবার কিনতে হচ্ছে, তাই না? তো সেরকম জিনিসের ক্ষেত্রে কিন্তু আমার বাজেটটা অবভিয়াসলি সেম থাকবে না। কারণ একটা বাজেট নিয়ে আমি নেমেছিলাম একটা সফটওয়্যার বানাতে বা একটা প্রজেক্টের কাজ করতে। তো তার মধ্যে যদি হঠাৎ করে এই টাইপের রিস্ক অকার করে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবে সেটার এফেক্টটা বাজেটের উপর পড়বেই। আচ্ছা, তারপর ধর ইওর শিডিউল বলা হচ্ছে। শিডিউল বলতে মানে ধর আমার যে একটা শিডিউল ছিল, যে ধর আমি একটা প্রজেক্ট শুরু করেছিলাম 6 মাসের জন্য। তো 6 মাসের মধ্যে আমি নিশ্চয়ই প্ল্যান করে করেই প্রজেক্টের কাজটা করছি। যে ধর প্রথমে আমি, যেমন আমরা জানি যে মডেলগুলোতে হয় যে প্রথমে রিকোয়ারমেন্ট গ্যাদার করো, অ্যানালিসিস করো, তারপর সেই রিকোয়ারমেন্টসগুলো দিয়ে ডিজাইন করার পর সেটাকে ইমপ্লিমেন্ট করো, মানে কোডিং করে নিয়ে তারপরে সেখান থেকে ইউনিট টেস্ট, সিস্টেম টেস্ট, আরও প্রচুর রকমের টেস্টিং হয়, সেসব টেস্টিং করো, তারপরে তুমি মেনটেন্যান্সে চলে যাও বা ডেলিভারিতে চলে যাও। তো আমরা সবসময় একটা শিডিউল করে নিই না, যেটা সফটওয়্যার যখন বানাচ্ছি বা সে একটা কাজ হচ্ছে, আমার একটা ডেলিভারির কাজ হচ্ছে, তো সেটা অ্যাবসলিউটলি অবশ্যইভাবেই একটা শিডিউল মেনে হয়। তো সেই শিডিউলটাতে আমাকে এফেক্ট করে যাবে। যে ধর আমার যে শিডিউলটা ছিল যে 10 দিন পরে আমাকে ডেলিভারি দিতে হবে, তো সেটাও তো আমার শিডিউলের মধ্যে। কিন্তু হঠাৎ করে 10 দিনের আগে যদি আমার এরকম একটা রিস্ক অ্যারাইজ হয়ে করে, তখন কি আমার সেই শিডিউলটা মেনটেন হবে? নিশ্চয়ই নয়। কারণ আমি যদি 10 দিনের মধ্যে সেটাকে রিজলভ করতে পেরে যাই, তাহলে ফাইন, তাহলে হয়তো হ্যাঁ, তাহলে হয়তো বলতে পারি যে আমার শিডিউলে এফেক্ট কিছু করলো না, কিন্তু করার চান্সই সব থেকে বেশি, তাই না? তো কারণ রিস্কটাকে কখন সলভ করা সম্ভব হবে বা তার জন্য কী কী জিনিসপত্র দরকার, সেগুলো আমরা আগে থেকে জানতে পারবো না। ইন দ্য মিন টাইমই আমাকে সেটাকে ডিসাইড করতে হবে, সেটাকে রিজলভ করার চেষ্টা করতে হবে। তার মানে আমার রিস্ক হলে তার মানে আমার শিডিউলেও এফেক্ট পড়ছে। আবার বলতে পারি স্কোপের ক্ষেত্রেও, ইওর স্কোপেও এফেক্টেড হবে। যে ধর আমার যে স্কোপটা ছিল, যে আমাকে ধর এই টাইমের মধ্যে আমি ডেলিভারি দিতে পারছি, এই স্কোপের মধ্যে আমাকে কাজটা করে দিতে হচ্ছে, সেখানেও তোর এফেক্ট পড়ছে। কারণ সেখানেও তুই সেই স্কোপের মধ্যে তোর কাজটাকে ডেলিভার করতে পারলি না, বা বেসিক্যালি কাজটা হয়ে উঠলো না বা কমপ্লিট হয়ে উঠলো না, যে কোনো কারণেই স্কোপটাও কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তাহলে তাই জন্যই এতগুলো মানে মেন জিনিসগুলোর জন্যই কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই দরকার। আচ্ছা, এবার আমি রিস্ক দেখব, কী কী রিস্ক হয়। রিস্ক ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। কী কী রিস্ক আছে? ফার্স্টটা বলছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট। প্রথমটা বলা হচ্ছে প্ল্যান রিস্ক management. Then identify risk. হলো, তারপরে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালিসিস।
কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালিসিস, তারপর ওকে, তারপরটা হলো ও সরি, এটা না কোয়ান্টিটেটিভ নয়, এটা হচ্ছে কোয়ালিটেটিভ অনলি। এটা হচ্ছে কোয়ালিটেটিভ, তারপরেরটা হবে হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালিসিস, then plan risk response, and monitor control, monitor and control risk। এগুলো হচ্ছে রিস্ক ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট। এবার এগুলোকে আমরা এবার এই প্রত্যেকটা রিস্ককে বা এই যে ম্যানেজমেন্টটাকেই আমরা 1 by 1 দেখব। তাহলে ফার্স্ট এটা হচ্ছে আমাদের প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট। বলছে যে অ্যানালিস অ্যান্ড ডিসিশন মেকিং টু ইমপ্লিমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট। এখানে অ্যাকচুয়ালি কী কী করা হচ্ছে অ্যানালিসিস বা অ্যাকচুয়ালি বলো হ্যাঁ অ্যানালিসিসই, অ্যানালিসিস অ্যান্ড ডিসিশন মেকিং to implement risk management। আর কি আছে, stakeholders will be involved in planning risk management। তাহলে বলা হচ্ছে যে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে কী করা হয়, প্ল্যান রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে কী করা হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড ডিসিশন মেকিং টু ইমপ্লিমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট। তাহলে আমরা যখন এই স্টেপে থাকছি যে প্ল্যান করছি তো রিস্ক ম্যানেজমেন্টে, তখন আমরা অ্যাকচুয়ালি করছি কি অ্যানালিসিস করছি।
অ্যান্ড ডিসিশন মেকিং। যে ধর আমার যদি কোনো একটা রিস্ক রাইজ করেছে, তো সেই রিস্কটাকে আমাকে অবশ্যই প্রথম কাজ যেটা করতে হবে সেটাকে অ্যানালাইজ করতে হবে, যে অ্যানালাইজ করে দেখতে হবে সেটা কীরকম রিস্ক বা কীভাবে এলো, বা আসলেও মানে থাকলে কী ক্ষতি করতে পারে, সেটাকে কিভাবে রিমুভ করা যেতে পারে, বা সেটার রেমেডি কী আছে, মানে এরকম অনেক কিছু প্যারামিটার্স আমাকে অ্যানালাইজ করতে হবে। যখন আমার কাছে ধর একটা রিস্ক হাতে আমার এলো বা একটা রিস্ক অ্যারাইজ করলো যখন, তখন এই প্যারামিটার্সগুলো চেক করতে হবে আমাকে থারালি। আর সেই অ্যানালিসিস অনুযায়ী আমাকে একটা ডিসিশন নিতে হবে যে আমি কি করতে চাই। যে ধরো আমার যে রিস্কটা এসেছে সেই রিস্কটাকে আমি কিভাবে রিমুভ করতে চাই, আমি সেটাকে রিমুভ করতে চাই, মানে শুধু রিমুভ করে ছেড়ে দিতে চাই, নাকি সেটাকে রিজলভও করতে চাই, বা সেটাকে কোনোভাবে আমারই পজিটিভ এন্ড দিক হিসেবে কাজে লাগাতে চাই। মানে এরকম অনেক কিছুই মাথায় আসতে পারে যে অ্যানালিসিস করার পর যে ডিসিশান যখন আমি মেক করবো, তো সেই ডিসিশান মেকিংয়ের সময় এরকম অনেক কিছুই আমার মনে হতে পারে যেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। যে আমি শুধু রিমুভই করলাম না, আমি সেটাকে রিজলভও করে দিলাম, যাতে নেক্সট টাইম আবার সেই সেম রিস্ক আর নাই আসতে পারে। তো সেই জিনিসগুলো যে অ্যানালিসিস করা অ্যান্ড দেন ডিসিশান নেওয়া, এই পুরো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করাটাই আমি এই স্টেপে করে থাকি। তবে স্টেক হোল্ডার্স উইল বি ইনভলভ ইন প্ল্যানিং রিস্ক ম্যানেজমেন্ট। স্টেক হোল্ডার্স বলতে ধরে রাখ বলতে পারিস কোনো থার্ড পার্টি। এবার থার্ড পার্টি কেন আসছে, যে ধর আমার প্রজেক্টটা করতে গিয়ে ধর আরেকটা থার্ড পার্টিকেও আমার দরকার পড়ছে, যে তাদের কিছু হেল্পের দরকার পড়ছে, বা তাদের কাছ থেকে আমি কোনো সফটওয়্যার বড় করছি, বা তাদের সেই সফটওয়্যারটাতে কাজ করতে তাদের হেল্প নিচ্ছি আমি, মানে কোনো রকম কোনো সর্ট অফ থার্ড পার্টি যদি কোনো কাজ হয়ে থাকে, তো আমার কাছে যদি কোনো রিস্ক অ্যারাইজ করে থাকে, তো আমার সেটাকে থার্ড পার্টিকেও জানাতে হবে বা তাদেরকেও ইনভলভ করতে হবে, কারণ তারাও তো আমার সাথে এই কাজটা করছে, তাই না? কারণ ধর আমি যে কাজটাতে ইনভলভ আছি সেই কাজটা তারাও আমার সাথে করছে, তাদের হেল্পের জন্যই আমি কাজটাকে আরও এগোতে পারছি, তাহলে তাদেরকেও আমাকে ইনভলভ করে রাখতে হবে এই রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য। তার মধ্যে আমি কি করতে পারছি, তারপরে আমি শিডিউল রিস্ক করছি রিস্কটাকে, তারপরে বা কী ম্যানেজ করছি সেটা লিখে নিই। তো দেখ এই রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমার কী রিস্ক ম্যানেজ করতে হচ্ছে। শিডিউল রিস্ক, কারণ আমি জানি যে আমার এই রিস্ক যদি অ্যারাইজ করে কিছু, সেটা আমার পুরোপুরি শিডিউলের উপর এসে পড়তে পারে, আমার যে ওয়ার্ক শিডিউল আছে কস্টের উপর পড়তে পারে সেই রিস্কটা। যে ধর যে রিস্কটাকে আমার অ্যারাইজ করে সেই রিস্কটা নিশ্চয়ই আমার কস্টকেও ইনক্রিজ করে দিতে পারে, কারণ আমি জানি না আমাকে ওই রিস্কের রিজলভ করার জন্য কী পে করতে হবে। কোয়ালিটি রিস্ক অবশ্যই, কারণ আমার যে সফটওয়্যারের কোয়ালিটি আমি মেনটেন করে আসছি বা করতে চাইছিলাম সেটা মেনটেন হচ্ছে না, কারণ তার মধ্যে একটা রিস্ক থেকে যাচ্ছে। যদি সেটাকে আমি রিমুভ না করতে পারি তাহলে তো অবশ্যই সেটা একটা বড় কোয়ালিটি ইস্যু হয়ে যেতে পারে। দেন স্কোপ রিস্ক, অবশ্যই যে আমি যে স্কোপে কাজটা করতে যাচ্ছিলাম সেইভাবে আমি কমপ্লিট করতে পারছি না। রিসোর্স রিস্ক, কারণ ধর আমার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো যারা কাজ করছে সেখানে প্রবলেম আসতে পারে, বা বেসিক্যালি রিসোর্স বলতে আমি এখানে কোনো টুলকে বোঝাতে পারি, কোনো সফটওয়্যারকে বোঝাতে পারি যেগুলোকে দিয়ে আমি কাজ করছি। হয়তো সেই রিস্কের জন্য সেই টুলটাই কাজ করা বন্ধ করে দিল, বা সেটা ঠিকঠাক কাজ করতে পারছে না, এরকম রিস্ক থাকতেই পারে। কাস্টমার স্যাটিসফ্যাকশন রিস্ক তো সবার আগে আসবে, কারণ আমি ধর টাইমলি ডেলিভারি দিতে পারলাম না, তো আমি যদি ডেলিভারি দিতে না পারি টাইমে, তো কাস্টমার কি আমার উপর খুশি হবে? নিশ্চয়ই হবে না। কাস্টমার কেন ভাববে যে আমার হঠাৎ করে রিস্ক এসছে,
আমারই তো ভাবা উচিত ছিল যে এই যদি রিস্ক আসবে কি না সেই অনুযায়ী আগে থেকে প্রিপারেশান নেওয়া বা প্রিকশন নেওয়া। তো সেটা আমি কেন ভাবিনি, সেটা কাস্টমার, তার দায় আমার উপর চাপাবে অ্যাজ আ ডেভেলপার, তাই না? তো কাস্টমার স্যাটিসফ্যাকশন রিস্কও কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যেটা আমরা করি। পরের ক্লাসে আমরা পরের স্টেপগুলো দেখব।